আজকের বিষয় আপনারা ফর্মে হয়তো দেখেছেন যে পরিবারের সদস্য আ সংখ্যা লিখতে হচ্ছে। তো সেখানে যদি আপনারা ধরে নেন যে আপনাদের পরিবারে ৭ জন কি ৮ জন সদস্য রয়েছেন বা একটা ফ্যামিলি, জয়েন্ট ফ্যামিলি। কারণ জয়েন্ট ফ্যামিলি হয়তো থাকতেই পারে। কারণ আমাদের বাঙালিতে জয়েন্ট ফ্যামিলি এটা কমন রয়েছে। বা একটি ফ্ল্যাটের মধ্যে ভাবুন আপনাদেরই রিলেটিভ, আপনার জাতুতো-খুড়তুতো বা হয়তো নিজেদেরই ভাই-বোনেদের আ পুরো ফ্যামিলি, বাচ্চা ২ টো বাচ্চা বা ৩ টে বাচ্চা বা ১ টা বাচ্চা সমেত যে ফ্যামিলি আলাদা, আলাদা ঘরে রয়েছেন কিন্তু একটা ফ্ল্যাটের মধ্যে রয়েছেন। তো তারা কি আলাদা, আলাদা ফর্ম ফিল আপ করবেন? বা একটি বাড়ির মধ্যে শ্বশুর-শাশুড়ি, তার ৩ ছেলে, তাদের বৌমা এবং তাদের ছেলেমেয়ে, তাদের মধ্যে হয়তো অনেকের ২৫ বছর বয়সও রয়েছে ছেলেমেয়েদের। তো তাদের মধ্যে যে মহিলাদের সদস্যগণ রয়েছেন, মানে আ যতজন হচ্ছেন, তো তারা কি সবাই একটি ফর্মের মধ্যেই ফিল আপ করবেন? আর তারা কি পুরো যারা যতজন মহিলা রয়েছেন, ততজনই কি এই অন্নপূর্ণা ভান্ডারের টাকা পাবেন? তো সেটা একটু দেখতে হবে। আ এটা নিয়ে একটা আপডেট এসছে। তো আমি আজকে দুপুরবেলা আপনাদের জানিয়েছিলাম যে একটা ভিডিও আমি আপনাদের কালকে একটা ছোট ভিডিওতে জানিয়েছিলাম যে আজকের ওই বিষয় নিয়ে একটি ডিটেইলসে ভিডিও আমি আপনাদের দেবো। তো আজকের ভিডিওটা সেই বিষয় নিয়ে। তো আপনারা দেখুন, আপনাদের পরিবারে যদি দেখুন আ ভাবুন অনেকজন সদস্য রয়েছেন, ভাবুন ১০ জন সদস্য রয়েছেন। তো তার মধ্যে হয়তো ৪ জন কি ৫ জন মহিলা। তো একটি পরিবার থেকে ৫ জন মহিলা কি আপনারা অন্নপূর্ণা ভান্ডার পাবেন? তো সেটা আপনারা কি একটা ফর্মই ফিল আপ করবেন না সব আলাদা, আলাদা করবেন? তো সেটা কিভাবে জানবেন? সেটা কি করবেন? তো সেটার জন্য আমি একটা আপনাদের খুব সহজ ভাষায় বোঝানোর জন্য একটা চার্ট তৈরি করেছি, ফ্যামিলি চার্ট। তো সেটা আপনাদেরকে দেখাই। আপনারা তাহলে নিশ্চয়ই বুঝতে পারবেন। একটু দেখে নিন। তো এখানে দেখতে পাচ্ছেন আ আমি একটা চার্ট আপনাদের জন্য বানিয়েছি। আচ্ছা, এখানে দেখুন আমি চার্টের মধ্যে যেটা রয়েছে, একটি পরিবারে অন্নপূর্ণা আ ভান্ডার প্রকল্পে কতজন মহিলা টাকা পাবেন? তো এখানে দেখুন একটা ফ্যামিলি রয়েছে। এই ফ্যামিলিটা আমরা এতজন ফ্যামিলি মেম্বার এখানে দিয়েছি। কিন্তু এখান থেকে আপনি ভাবতেই পারেন যে এই ওপরে দেখছেন, এনারা হচ্ছেন আ প্রবীণ নাগরিক মানে শ্বশুর-শাশুড়ি যিনি রয়েছেন। তো এই শ্বশুর-শাশুড়ি থেকে আপনাদের ৩ টে ডিভাইড হয়েছে। এখান থেকে একটা গেছে ১ম, তারপরে 2nd, তারপরে এটা 3rd। তো ৩ জন ছেলে রয়েছে। এবার ৩ জন ছেলেরও আবার দেখুন তাদের স্ত্রী রয়েছে। ৩ জন ছেলের আবার স্ত্রী রয়েছে এবং তাদেরও ২ টি করে সন্তান রয়েছে। দেখতে পাচ্ছেন? তাদের ২ টি করে সন্তান রয়েছে। ২ টি করে সন্তান রয়েছে। এবার এই ২ টি সন্তানের মধ্যে ১ টি ছেলে, ১ টি মেয়ে এবং তাদেরও বয়স ২৫ বছর ক্রস করেছে। এবার আপনি ধরতেই পারেন যে আপনাদের হয়তো ৩ জন ছেলে হয়তো নেই। তো আপনাদের এর মধ্যে হয়তো দেখলেন যে আপনাদের ২ জন ছেলে আছে বা হয়তো দেখলেন যে ১ জন ছেলে আছে। তো এই হিসাবে আপনারা এটাকে ঠিক করে নেবেন। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি বোঝানোর সুবিধার জন্য। তো এখানে একটা জিনিস খেয়াল করে দেখুন এখানে কতজন হচ্ছে আপনারা দেখে নিন। এখানে দেখুন, এখানে ১ জন, এখানে একজন, এখানে একজন, ৩ জন মহিলা। এবারে নিচের দিকে তাকান, এখানে একজন, এখানে একজন, এখানে একজন। ঠিক আছে? তাহলে কজন হলো? এখানে ৬ জন আপনার ২৫ বছরের ওপরে এবং ৬০ বছরের নিচে ৬ জন মহিলা রয়েছেন। এবার এইটা একটাই ফ্যামিলি। তো এই একটা ফ্যামিলির মধ্যে ৬ জন মহিলা কি অন্নপূর্ণা ভান্ডার টাকা পাবেন? এখানের সরাসরি উত্তর যেটা হলো যে আপনারা টাকা পাবেন। ঠিক আছে? কিন্তু এখানে একটা জিনিস আপনারা খেয়াল রাখবেন যে আ যেই নির্দেশিকাগুলো দেওয়া হয়েছে, যেই কথাগুলো আপনাদের জানানো হয়েছে যে কী, কী শর্ত মানতে হবে, আপনাদের ভারতীয় হতে হবে, আপনাদের এসআইআর এর নাম থাকতে হবে। তো এই জিনিসগুলো কিন্তু আপনাদের রাখতে হবে, ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে, ডিবিটি লিঙ্ক থাকতে হবে। তো সেই জিনিসগুলো যদি থাকে আর আপনারা যদি ফর্মটিকে ঠিকঠাক মতন ফিল আপ করে নেন, তাহলে কিন্তু আপনাদের কোনো অসুবিধা হবে না, আপনারা কিন্তু টাকা পাবেন। এখানে দেখুন এখানে আরেকটা জিনিস আমি বলে রাখি, এইটা তো অন্নপূর্ণা ভান্ডারের আমি কথা বলছি। কিন্তু এখানে যে দুজন প্রবীণ সদস্য রয়েছেন, এনারা কিন্তু এই ফ্যামিলিতে বার্ধক্য ভাতা পাবেন। এবারে একটা জিনিস খেয়াল করে দেখুন, ৬ জন মহিলা যিনি অন্নপূর্ণা ভান্ডার পাচ্ছে, ২ জন যিনি রয়েছেন এখানে প্রবীণ, তো তারা এখানে কিন্তু বার্ধক্য ভাতা পাচ্ছে। আর আমি যদি ধরে নিই যে এখানে যেই পুরুষ রয়েছেন ৩ জন আর এখানে ১, এখানে ১, এখানে ১, ৬ জন। এর মধ্যে থেকে যদি আমি ধরেও নিই ২ জন যদি যুব শক্তি প্রকল্প পান আর বেকার ভাতা যেটা রয়েছে সেটা যদি পান, তাহলে আপনারা বুঝতে পারছেন একটা ফ্যামিলিতে কতটা পরিমাণে আপনার
পরিকল্পনার টাকা পাচ্ছেন। তো এই জিনিসগুলো কিন্তু সরকার এই তথ্যগুলোর জন্যই আপনাদের এই পুরো ফর্মটা ফিল আপ করতে বলছে, যে একটা পরিবারে কতজন সদস্য কত টাকা পাচ্ছে, টোটাল কত টাকা আপনাদের পরিবারে পাচ্ছেন। ঠিক আছে? তো এইখানে এই জিনিসটা আপনারা বুঝতে পারলেন। আর আরেকটা জিনিস আমি এখানে বলে রাখি, যে এই যে আমি চার্টটা বানিয়েছি, এই চার্টটা হিসাবে আপনারা নিজেরা ঠিক করে নেবেন যে আপনাদের ফ্যামিলিতে কীরকম মেম্বার কীভাবে আপনারা করছেন। এবারে আমি একটু তর্কের খাতিরে যদি ধরে নিই, যে এখানে ভাবুন যে এই যে ফ্যামিলিটা দেখছেন, এই ফ্যামিলিটা এনার সাথে ঝগড়া রয়েছে। ঠিক আছে? আবার এই যে ফ্যামিলিটা, এই ফ্যামিলিটা এনাদের সাথে থাকেন, এনারা আলাদা থাকেন। ঠিক আছে? এনারাও আলাদা থাকেন। তখন কি করবেন? তখন তো একটা বাড়ির মধ্যে নেই, কিন্তু ফ্যামিলি একটাই, কিন্তু একটা বাড়ির মধ্যে থেকেও আপনারা আলাদা। তাহলে আপনারা কি করবেন? দেখুন, এখানে আপনারা একটা খুব সোজা মানে উপায় যেটা রয়েছে, আমি এটাকে একটু মুছে দিই। সরি, এটাকে পুরো ডিলিটই করে দিই। ওকে। তো এখানে একটা জিনিস, একটা উপায় যেটা রয়েছে, তো আপনারা এই যে ফ্যামিলিটা রয়েছে, এই ফ্যামিলি একটা ফর্ম ফিল আপ করবে নিজেদের জন্য, যেখানে আপনার মহিলা সদস্য হচ্ছে একজন, আর এখানে একজন, দুজন সদস্যকে নিয়ে এই অন্নপূর্ণা ভাণ্ডার পাচ্ছেন। এবারে এখানে যিনি রয়েছেন, ইনিও কিন্তু আলাদা ফর্ম ফিল আপ করবেন, আর এখানেও মহিলা সদস্য দুজনকে নিয়ে ফর্মটা ফিল আপ হবে। এবারে এখানে দেখুন, যিনি রয়েছেন, ইনি কিন্তু এনাদের সাথে রয়েছেন। তো ইনি যেটা করবেন, যে এখানে দুজন সদস্য রয়েছে, ইনিও একটা ফর্ম ফিল আপ করবেন। সেখানে কিন্তু আপনার হেড অফ দ্য ফ্যামিলি যিনি রয়েছেন, তার নাম কিন্তু এনার আসবে। ইনি যদি মারা গিয়ে থাকেন, তাহলে কিন্তু এনার নাম আসবে। ঠিক আছে? তাহলে বুঝতে পারলেন। আর এনার কিন্তু বার্ধক্য ভাতা ফর্ম ফিল আপ হবে, শাশুড়ি যিনি রয়েছেন। ওকে? তাহলে এই জিনিসটা খুব সোজাভাবে আপনারা হয়তো বুঝতে পারছেন। এবার আরেকটা আমি জিনিস একটু বলে দিই, মানে আমি এইগুলো কিন্তু আপনাদের সিচুয়েশন বলছি, যে অনেকের কিন্তু এই সিচুয়েশনগুলোর জন্যই কিন্তু ফর্ম ফিল আপটা হচ্ছে না। তো আরেকটা জিনিস বলি, ভাবুন এনারা বেঁচে আছেন, এখানে হয়তো এনারা এই ফ্যামিলির সাথে পুরোটা এই ফ্যামিলির সাথে থাকছেন, এনারা হয়তো এটা অংশ নয়। ঠিক আছে? আমি এটা কেটে দিলাম, এটা এই ফ্যামিলির অংশ নয়। এখানে দুটো ছেলের কথা আমি বলছি। এবারে ভাবুন এনারা বিদেশে আছেন, বা এই যে এনার স্ত্রী রয়েছে, তার ডকুমেন্টস হয়তো ট্রান্সফার হয়নি, মানে বিয়ে হয়েছে, বিয়ে করার পরে ডকুমেন্টসটা কিন্তু শ্বশুরবাড়িতে ট্রান্সফার হয়নি, ডকুমেন্টসটা এখনও মানে বাপের বাড়িতে অ্যাড্রেসে রয়েছে। ওনার ছেলেপুলে রয়েছে। এবার ছেলেপুলে আমি ধরে নিলাম যে কম বয়স হোক বা বেশি 25 বছরের ওপরে হোক, যাই হোক। এবার ইনি যে ফর্ম ফিল আপটা করছে, এনার তো খুব কোনো অসুবিধা নেই, ইনি যেমন নর্মাল ফর্ম ফিল আপ হচ্ছে সেরকমভাবে করে নিলেন। কিন্তু ইনি কী করবেন? ইনি কী করবেন? ইনি কিন্তু ভারতীয়, বিদেশে রয়েছে। তো ইনি কী করবেন? ইনি দেখুন, ইনিও ফর্ম ফিল আপ কিন্তু করতে পারবে। ইনি আলাদা ফর্ম ফিল আপ করবেন, নর্মাল ফর্ম ফিল আপ যেমন হয় ওরকমই করবেন। আর এনার যে স্ত্রীর যে ডকুমেন্টসটা রয়েছে, যেটা বাপের বাড়ির নামে রয়েছে, সেটা কিন্তু যেমন আছে এক্স্যাক্ট ওইভাবেই লিখতে হবে। উনি কিন্তু কোনো কিছু বদলাতে পারবেন না। যে ফর্মে আপনাকে দেখাতেই হবে যে আপনি শ্বশুরবাড়ির অ্যাড্রেসে রয়েছেন, সেটা কিন্তু করবেন না। যেটা অরিজিনাল রয়েছে সেটাই কিন্তু দেখাবেন। আর আরেকটা সম্ভাব্য জিনিস আমি একটু বলে দিই। ভাবুন এনারা এখানে সরি ভাবুন এনারা মারা গেছেন। আপনাদের পরিবারে হয়তো দেখলেন এনারা রয়েছেন, আর এনারা আলাদা বাড়িতে রয়েছেন। ঠিক আছে? এটা একটা বাড়িতে রয়েছেন, আর এইটা আলাদা একটা বাড়িতে রয়েছেন। এনারা কিন্তু নেই, এনারা মারা গেছেন। তো সেই ক্ষেত্রে এবারে বাড়ির হয়তো আপনাদের কী বলবো, নাম হয়তো ট্রান্সফার হয়নি, এনারদের নামেই রয়েছে বাড়িটা। এবার আপনারা কী করবেন? ফর্ম ফিল আপ কীভাবে করবেন? সেখানে ফর্ম ফিল আপ করতে গেলে দেখুন, এনারা কিন্তু একসাথে রয়েছেন, তো এনারা একসাথে তো ফর্ম ফিল আপ করবে। এনারা আলাদা রয়েছেন, তো এরা আলাদা ফর্ম ফিল আপ করবে। কিন্তু এরা হয়তো বাড়ির যে ডকুমেন্টস আছে সেটা দিয়ে দিতে পারবে। কিন্তু এনারা কী করবেন? এই যে এনারা কী করবেন? এই ক্ষেত্রে এনারা বাড়ির ডকুমেন্টস দিতে পারেন, বা আপনারা যদি পুরোপুরি বাড়ি থেকে আলাদা কোনো জায়গা, অন্য কোনো জায়গায় থাকেন, তাহলে কিন্তু সেখানকার ডকুমেন্টস দিন। এবারে আপনারা ওখানে দেখবেন পার্মানেন্ট অ্যাড্রেস বলে লেখা রয়েছে। পার্মানেন্ট অ্যাড্রেসের জায়গায় কিন্তু আপনি বাড়ির অ্যাড্রেস দেবেন, কারণ আপনার ডকুমেন্টসে বাড়ির অ্যাড্রেস লেখা থাকবে। আর আপনি যখন ফর্মটি জমা দেবেন, তখন একবার জিজ্ঞাসা করবেন যে আমার এখন কারেন্ট অ্যাড্রেস আলাদা, আমার পার্মানেন্ট অ্যাড্রেস আলাদা, তো সেই ক্ষেত্রে আমি কী করব? আপনারা যদি ভাড়া বাড়ি থাকেন, তো ভাড়া বাড়ির একটা রিসিপ্ট দিতে পারেন, এগ্রিমেন্ট যেটা থাকে সেটাও দিতে পারেন। এবার আপনি যদি আলাদা বাড়ি কিনে থাকেন, তাহলে কিন্তু আপনার তো সুবিধাই হয়ে গেল, বাড়ির রেজিস্ট্রেশন, মিউটেশন কাগজ আপনার কাছে থাকবে, আপনারা দিতে পারেন।
ঠিক আছে? তো পুরোপুরি আমি অনেকগুলো সম্ভাব্য কারণ আপনাদেরকে বুঝিয়ে দিলাম। এবার হয়তো অনেকজনেরই হয়তো এটা সুবিধা হবে বুঝতে। তো আ এটা বুঝতে পারলেন যে পরিবারে যদি মহিলা সদস্য অনেকজন হয়, তাতেও কিন্তু কোনো অসুবিধা নেই। তাতেও কিন্তু কোনো অসুবিধা হবে না। কারণ এখানে ফর্ম ফিল আপটা খুবই গুরুত্বপূর্ণ। এখানে আপনারা জিনিসটাকে যদি একটু জটিল করে দেন, তাহলে কিন্তু ভুল হবে। এখানে যতজন সদস্য আছেন, ততজন সদস্য মহিলা কিন্তু আপনারা অন্নপূর্ণা ভাণ্ডার পাবেন। আর এখানে আমি যেটা বললাম যে এনারা কিন্তু বার্ধক্য ভাতাও পাবেন, সেটাও বন্ধ হবে না। এনারা যদি যুবশক্তি করে থাকে, তাহলে সেটাও পাবেন। এনারাও যদি করে থাকেন, তাহলেও কিন্তু পাবেন। এতে কিন্তু আটকাবে না, কোনো কিছু বন্ধ হবে না। বুঝতে পারলেন? কিন্তু একটাই শর্ত যে আপনারা ফর্মটা ঠিক করে ফিল আপ করুন। কোনো ভুল করবেন না, আর কিছু ভুল তথ্য দেবেন না, যাতে পরবর্তীকালে আপনাদের অ্যাপ্লিকেশন ক্যানসেল না হয়। তাহলে বুঝতে পারলেন যে কীভাবে আপনারা ফর্ম ফিল আপ করবেন। পরিবারে যদি অনেকজন মহিলা সদস্য থাকেন, তাহলে কীভাবে আপনারা এপ্লাই করবেন। আর আরেকটা জিনিস আমি বলে রাখি, আপনাদের হয়তো ফর্ম ফিল আপ করতে গিয়ে খুবই অসুবিধা হচ্ছে, এত পেজের ফর্ম। তো এখানে আমরা একটা বিজ্ঞপ্তি হয়তো পেতে চলেছি যে আপনাদের এই যে ১৩ পৃষ্ঠার ফর্ম রয়েছে, সেটা হয়তো আ ছোট হতে চলেছে। মানে শর্ট হয়ে যাবে, ১৩ পৃষ্ঠা থাকবে না। ওটা হয়তো কমে যাবে। তো পেজের সংখ্যা কতটা কমছে বা কতটা শর্ট হচ্ছে, কি তথ্য বাদ যাচ্ছে বা নতুন কিছু তথ্য এড হচ্ছে কিনা। তো সেইটার জন্য অপেক্ষা করুন। হয়তো খুব তাড়াতাড়ি এর জন্য একটা আপডেট আসবে। কারণ এই জিনিসটা নিয়ে খুবই সমস্যা হচ্ছে। সবাই বলছে যে এত বড় ফর্ম ফিল আপ করা খুবই অসুবিধাজনক হয়ে গেছে। তো আরেকটা জিনিসও আপনাদের সাথে শেয়ার করি যে আপনারা হয়তো ফর্মের মধ্যে দেখবেন যেখানে আপনাদের মোট সদস্যের যতটা জমির পরিমাণ আছে সেটা লিখতে বলছে এবং তার নথি জমা দিতে বলছে। তো সেখানেও কিন্তু এই আপডেটের সাথে এটাও এসছে যে আপনাদের জমির পরিমাণ ঠিকঠাক লিখতে হবে। আর এখানেও অনেক বিভ্রান্তি আছে যে ভাবুন আপনার বাবার নামে জমি রয়েছে, আর তার ছেলে হয়তো তার সাথে থাকেন না। তো আ তখন কি করবেন? আপনার বাবা তো নিজের আম আলাদা থাকছেন বা একটা বাড়ির মধ্যে আলাদা ঘরে রয়েছেন। তো আপনি হয়তো জমির ডিটেইলস হয়তো আপনার বাবার কাছ থেকে পাবেন না। রেজিস্ট্রেশন নথি পাবেন না, মিউটেশন নথি পাবেন না। তখন ছেলে কি লিখবে যে ছেলের বৌমা কি লিখবে যে আমার হাসব্যান্ডের কতটা জমি রয়েছে বা কতটা পরিমাণের সম্পত্তি তার নামে রয়েছে। তো এই জিনিসগুলো খুবই বিভ্রান্তিকর হয়ে উঠেছে। আর আরেকটা জিনিস বলতে পারি যে ভাবুন বাবা-মা মারা গেছেন, মানে শ্বশুর-শাশুড়ি মারা গেছেন। আর আপনাদের হয়তো ৩ ভাই-বোন একসাথে ফ্যামিলি নিয়ে থাকেন। তাদের বাচ্চা-কাচ্চা রয়েছে, স্ত্রী রয়েছে। তো সেই ক্ষেত্রে হয়তো নাম ট্রান্সফার হয়নি। এখনো পর্যন্ত বাবার নামে রয়েছে পুরো জমিটা। তো সেই ক্ষেত্রেও খুবই অসুবিধা যে আপনারা কে লিখবেন? সেখানে তো নাম ট্রান্সফার হয়নি। আপনারা রেজিস্ট্রেশনের কার ভাগে কতটা আছে সেটাও লিখতে পারবেন না। কোন আ ছেলে বলবে যে আমার এতটা ভাগ আছে বা অন্য ছেলে বলবে আমার এতটা ভাগ আছে, সেটাও আপনারা দেখাতে পারবেন না। তো এইটা নিয়ে একটা আপডেট আমরা হয়তো পেতে চলেছি পরবর্তীকালে। আমি পার্সোনালি বিডিও লেভেলে একটু খোঁজ নিয়েছিলাম। তো সেখানেও কিন্তু কোনো তথ্য নেই। ওখান থেকে জানানো হয়েছে যে এখনো পর্যন্ত তাদের কাছেও কোনো তথ্য নেই এটাতে কি লেখা হবে। তো উনারা বলছেন যে একটু অপেক্ষা করে যান। এর হয়তো কিছু নতুন আপডেট আসবে। তো আমি এটুকুনি বলতে পারি যে যারা ফর্ম ফিল আপ করছেন তারা একটু ওয়েট করে যান। কারণ এত তাড়াহুড়ো করবেন না। ভুল ফর্ম ফিল আপ করার থেকে ওয়েট করা ভালো। আপনি ২ দিন ওয়েট করে যান, সঠিক তথ্য পান, তারপরে ফর্মটা ফিল আপ করুন। তাড়াহুড়ো করবেন না। এখন অনেক টাইম আছে। অনেকেই খুব তাড়াহুড়ো করে ফর্ম ফিল আপ করে জমা দিয়ে দিচ্ছে, কিন্তু অনেক ভুল হচ্ছে, প্রচুর ভুল হচ্ছে। এই যে ভুলগুলো করছেন তার জন্য কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশন ক্যানসেল হবে। এটা কিন্তু সিওর, অ্যাপ্লিকেশন আপনাদের ক্যানসেল হতে চলেছে। এত ভুল করবেন না। সঠিক তথ্য জানুন। অনেক ভিডিও দেখছেন, নানান রকম মত আপনাদের মধ্যে তৈরি হচ্ছে যে এ বলছে এরকম করো, ও বলছে ওরকম করো। সেটা কিন্তু করবেন না। আপনারা, আমি বারবার বলে এসেছি যে আমার মুখের কথা বিশ্বাস করবেন না। প্রমাণ দেখুন, তারপরে ডিসিশন নিন কি করবেন। আপনারা নিউজ চ্যানেল দেখছেন, নিউজ চ্যানেলের মধ্যেও কিন্তু আ আপনাদের অনেক কিছু দেখানো হচ্ছে। তো সেখানে পুরো প্রমাণ দেখুন, আপডেট দেখুন। নিজেরাও আমি আপনাদেরকে ওয়েবসাইটও দেখিয়ে দিয়েছি। সেখানে ওয়েবসাইটে গিয়ে চেক করুন যে কি আপডেট আসছে। আর যদি ওয়েবসাইট ভুলে গিয়ে থাকেন, আমার ভিডিও দেখুন। তার মধ্যে কিন্তু ওয়েবসাইট দেওয়া রয়েছে। ভিডিওটা দেখে তার মধ্যে থেকে চেক করে নিন। ঠিক আছে? ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আর সাবস্ক্রাইব না করলেও আমি বারবার বলি যে লোকদের সবাইকে এটাকে দেখতে হবে, শেয়ার করতে হবে। বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজনের সাথে শেয়ার করুন। কারণ সঠিক তথ্য জানা খুবই দরকার। ঠিক আছে? তো নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করুন। আর আপডেট কিছু আসলে আমি অবশ্যই আপনাদের জানাবো। ধন্যবাদ।